বিসমিল্লাহির রহমানির রহিম। খাগড়াছড়ি উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত খাগড়াছড়িবাসী, আমি সবাইকে একটু শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সাংবাদিক বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের এই সন্তান, এই এলাকায় বড় হয়েছি। আমার সামনে যারা বসে আছে আমি সবাইকে চিনি। সাংবাদিক যারা আছেন, আজকে এখানে যারা অতিথিরা আছেন, বিপ্লবী ছাত্র জনতা, আমার মা বোনরা, কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, বুদ্ধিজীবী, প্রশাসনের প্রতিনিধি যারা উপস্থিত হয়েছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গণসংবর্ধনার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এবং এর সাথে দোয়া করছি আমাদের গাজী ভাই বোনদের যারা এখানে হাসপাতাল বেঁধে কাতরাচ্ছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, পঙ্গু অবস্থায় আছেন। আল্লাহ পাক তাআলা সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় খাগড়াছড়িবাসী, আজকে আমি কোনো বক্তৃতা দেওয়ার জন্য আসিনি, আমি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আজকে আপনাদের সন্তান সাদিক কায়েম, আপনাদের সামনে আমি ভিপি পরিচয় দিতে চাই না, আমি আপনাদের সামনে একজন সন্তান পরিচয় দিতে চাই। আমার যারা সহপাঠী আছে আমি তাদের বন্ধু পরিচয় দিতে চাই। আমার মা বাবাদের একজন সন্তান পরিচয় দিতে চাই। আমার যারা বড় ভাইরা আছে তাদের স্নেহের ছোট ভাই হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে চাই। আমার যারা ছোট ভাইরা আছে তাদের আমি বড় ভাই হিসেবে পরিচয় দিতে চাই। আমার এখানে শিক্ষকরা আছে, আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে চাই। এবং এখানে আমার অনেক দায়িত্বশীলরা আছে যারা আমাকে তৈরি করেছে, তাদের একজন আমি জনশক্তি কর্মী হিসেবে পরিচয় দিতে চাই। আজকে আমি মূলত এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আজকে যে মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, সেই ফ্যাসিবাদী আমলে মুক্ত মঞ্চের পাশে যখন আমরা পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে 2011 সালে মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত র্যালি করছিলাম, সেই সময়ে খুনি হাসিনার ফ্যাসিস্ট লীগ, খুনি হাসিনার পেটোয়া বাহিনী সেই রমজানের স্বাগত র্যালিতে আমাদের উপর হামলা করেছিল। এবং দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ওই সময়ে 20 দলীয় জোট ছিল, বিএনপি, জামাত এবং জোটভুক্ত যত আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সংগ্রামে এই খাগড়াছড়িতে মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। একদম ছোটবেলা থেকে যখন আমরা ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, 8-এ পড়ি, সেই সময় থেকে এই খাগড়াছড়িতে আমরা এই খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে এই খাগড়াছড়ির মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আজকে যে সাদিক কায়েম তৈরি হয়েছে সেটা আপনাদের সহমতের মাধ্যমে। আমি এখানে প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞ। আমার আপু ব্যবসায়ী ছিল খাগড়াছড়ি বাজারে, এখানে এমন কোনো ব্যবসায়ী নেই আমি যাকে চিনি না। আমি প্রত্যেক থেকে শিখেছি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, যখন আমি মসজিদে যেতাম, আমার এলাকায় যেতাম, আমি যখন আমার মাদ্রাসায় যেতাম, আমি প্রতিটি মুহূর্তে আমি এই অঞ্চলের মানুষ থেকে শিখেছি। এই অঞ্চলের যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, বিভিন্ন জনগোষ্ঠীর সম্প্রদায়ের আমার ভাই বোনরা আছেন, দাদা দাদিরা আছেন, আমি তাদের থেকে শিখেছি সবাইকে নিয়ে কিভাবে একসাথে চলতে হয়, কিভাবে একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনির্মাণ করতে হয়, সেটা আমি আপনাদের থেকে শিখেছি। সে কারণে আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকে আপনাদের সন্তান সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভুটি হয়েছে। আমি মনে করি আপনার পক্ষ থেকে এই পার্বত্য চট্টগ্রামের এই খাগড়াছড়ির আমার যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন এবং
বাঙালি জনগোষ্ঠী আছে, আপনারা প্রত্যেকেই ডাকসুর দিতে হয়েছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য দীর্ঘদিন ধরে যে লড়াই হয়েছে, এই অঞ্চলের মানুষের ন্যায্যতা নিশ্চিত করার জন্য, ইনসাফ কায়েমের জন্য দীর্ঘদিনের যে লড়াই, যে সংগ্রাম, সেটাকে বাস্তবায়ন করা। আপনারা কি আমার সাথে থাকবেন? ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতার তারা রাস্তায় নেমেছিল। গত 16 বছরে গুম, খুন, আইনাগর, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশকে খুনি হাসিনা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। সেই খুনি হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে 24-এর ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম। সবচেয়ে যখন ক্রুশাল সময় ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময়ে সকল অংশীজনদেরকে সাথে নিয়ে সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, দেশীয় এবং আন্তর্জাতিক যারা অংশীজন আছে, সবাইকে সাথে নিয়ে আন্দোলন নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে। ওই সময় আমাদের যারা শহীদরা আছে, তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই আবু রায়হান, আমাদের ভাই ওয়াসিম শান্ত এবং 2000 ভাই বোনের শাহাদাতের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই নতুন বাংলাদেশের যদি কোনো নায়ক থাকে, কোন মহানায়ক থাকে, তা হচ্ছে আমাদের শহীদরা। আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি। সে কারণে আমরা যেন সবসময় শ্রদ্ধার সাথে আমাদের সকল শহীদদের স্মৃতিগুলো, তাদের কথাগুলো, তাদের নামগুলো যেন আমরা সবসময় স্মরণ রাখি। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। আপনারা তো জানেন মূল আকাঙ্ক্ষা কি? একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের বিগত 54 বছরে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছিল, বাংলাদেশের যে নষ্ট রাজনীতি তৈরি হয়েছিল, সেই সকল রাজনীতি ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। আমাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করাই ছিল এই জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা। গত 54 বছরে আমরা যে পেশি শক্তির রাজনীতি দেখতে পেয়েছি, আমরা যে চাঁদাবাজির রাজনীতি দেখতে পেয়েছি, যে টেন্ডারবাজির রাজনীতি দেখতে পেয়েছি, যে গুম, খুন, আইনাগরের রাজনীতি দেখতে পেয়েছি, যে সন্ত্রাসের রাজনীতি দেখতে পেয়েছি, যে দুর্নীতির রাজনীতি দেখতে পেয়েছি, সেই রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। নতুন বাংলাদেশের রাজনীতি হবে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার রাজনীতি। নতুন বাংলাদেশের রাজনীতি হবে দুর্নীতিমুক্ত সমাজ করার রাজনীতি। নতুন বাংলাদেশের রাজনীতি হবে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আইডিয়া এবং ভ্যালুজের রাজনীতি। শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করার রাজনীতি। এবং নতুন বাংলাদেশের রাজনীতি হবে পলিসি এন্ড ওয়েলফেয়ার সেন্ট্রিক রাজনীতি, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি এবং একটি ইনক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণ করার রাজনীতি। আমরা এই জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা আমাদের কাজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হয়। যে কারণে বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশের 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু, চাকসু, রাকসু এবং চাকসু। এই 4টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের যারা প্রতিনিধিরা আছে, তাদের ভূমিদশ বিজয় হয়েছে। এবং একই সাথে আসন্ন যে নির্বাচন আছে, সেই নির্বাচনে যারা বাংলাদেশে সত্যের রাজনীতি করবে, বাংলাদেশে যারা ইনসাফের রাজনীতি করবে, যারা সততা, দক্ষতা
এবং কম্পিটিশনের মাধ্যমে জনমানুষের কথা বলবে, যারা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করবে এবং যারা কথা এবং কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ রাখবে, তাদেরকে এই অঞ্চলের মানুষরা তাদের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট দিয়ে তাদেরকে ভূমিদয় বিজয়ের মাধ্যমে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য সেবা করার তাদেরকে সুযোগ করে দিবে। আপনাকে দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে এখানে যারা আছেন, অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী দীর্ঘ এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তার ছাত্র জীবন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তিনি আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন। অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বিগত ফ্যাসিবাদী আমলে সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন এবং এই অঞ্চলের সবাইকে ধারণ করে চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন সহ সকল মানুষকে ধারণ করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ, একটি ইনক্লুসিভ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণ করার জন্য তিনি কাজ করেছেন। আমি বিশ্বাস করি আসন্ন নির্বাচনে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার যে দৃঢ় কমিটমেন্ট, সেই কমিটমেন্টের উপর এই অঞ্চলের মানুষ আস্থা রাখবে ইনশাআল্লাহ। আপনারা কি রাখবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা এই পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে অসংখ্য নেতাদেরকে দেখতে পেয়েছি। আমরা যদি বলি খাগড়াছড়ি, আমাদের অনেক নেতা হয়েছে, তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, কিন্তু সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন হয় নাই। এই বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ এবং এই পার্বত্য চট্টগ্রামে যে 3টা জেলা আছে, এর মধ্যে অন্যতম একটি সম্ভাবনাময় জেলা হচ্ছে আমাদের এই খাগড়াছড়ি। সুজলা সুফলা, শস্য শ্যামলা, পর্বতে ঘেরা আমাদের এই খাগড়াছড়ি। এই খাগড়াছড়ির যে রিসোর্স আছে এবং এই পার্বত্য চট্টগ্রামের যে প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদকে যদি আমরা যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশের মতো আমরা 10টা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের জিডিপি দিয়ে আমরা চালাতে পারবো। কিন্তু আমরা কেন পারি নাই? বিগত সময়ে আমাদের যে নেতৃত্ব ছিল, তাদের যেভাবে পার্বত্য চট্টগ্রাম মানুষের মুক্তির জন্য কাজ করা দরকার ছিল, এই পার্বত্য চট্টগ্রামের দুর্নীতি বন্ধ করার জন্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করার জন্য আমার যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি আছে, তাদের মুক্তির জন্য এবং বাঙালি জনগোষ্ঠীর মুক্তির জন্য যেভাবে কাজ করা দরকার ছিল, সে কাজ হয় নাই। যার কারণে এই পার্বত্য চট্টগ্রামের মুক্তি আসে নাই। এই পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন ধরনের কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের কনস্পাইরেসির মাধ্যমে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্বের সংকট আমরা দেখতে পাচ্ছি, সিকিউরিটি কনসার্ন, নিরাপত্তার সংকট দেখতে পাচ্ছি। সেই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের এমন প্রতিনিধি বাছাই করতে হবে যাদের হাতে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ, যাদের হাতে 1000 কোটি টাকা আসলেও একটা টাকাও মেরে খাবে না। প্রত্যেকটা টাকা জনগণের কাছে তাদের হিসাব বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ, এবং তাদের ক্যাপাসিটিতে 1000 কোটি টাকার বাইরেও আরো 3 থেকে 4 গুণ ফান্ড, স্পন্সর তাদের নিজস্ব কোয়ালিটি তারা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি বলি আমাদের এই খাগড়াছড়িতে আমাদের যদি শিক্ষার অবস্থা দেখি খুবই বেহাল অবস্থা। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এবং এর আগে যখন চট্টগ্রামে গিয়েছিলাম, খাগড়াছড়ির কথা শুনলে সবাই বলতো একটু ব্যাকডেটেড। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, খাগড়াছড়ি অথবা পার্বত্য চট্টগ্রামের পরিচয় দিলে সবাই আবার একটু জোরে করে জিজ্ঞেস করতো, নাম কি একটু বলো। কিন্তু আজকে এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান সারা বাংলাদেশের সবার কাছে পরিচিত। আজকে পার্বত্য চট্টগ্রাম থেকে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে, এই পার্বত্য চট্টগ্রাম থেকে ডাকসুর জিএস নির্বাচিত হয়েছে। সারা দেশের সকল মানুষ আজকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারা ভাবে, তারা চিন্তা করে, এবং পার্বত্য চট্টগ্রামের পরবর্তী প্রজন্ম নিয়ে তাদের চিন্তা ভাবনা তারা গবেষণা করছে। এই পার্বত্য চট্টগ্রাম আমরা যদি নেতৃত্ব দিতে চাই, আমাদের সবার আগে শিক্ষা খাতকে পরিবর্তন করতে হবে। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন ভাবে ঘুরে সাজাতে হবে। আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আমাদের শিক্ষায় বাজেট বাড়াতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো অস্বচ্ছ।
বিভিন্নভাবে করাপশনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে কারণে আমাদের পরবর্তী প্রজন্মকে যেভাবে প্রস্তুত করা দরকার সেভাবে প্রস্তুত হয় নাই। আমাদের প্রধান দাবি থাকবে আসন্ন নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে আসবে আমাদের পার্বত্য চট্টগ্রামের শিক্ষায় সংস্কার করবে, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে আজকে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় নাই। পার্বত্য চট্টগ্রামে যে রিসোর্স, এই রিসোর্স যদি আমরা কাজে লাগাতে চাই আমাদের এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় দরকার। আপনারা কি একমত আমার সাথে? আজকে যদি আমরা পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের শিক্ষার্থীদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তাদের যে ইনোভেশন, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় আছে, অবারিত যে সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামে একটা কৃষি বিপ্লব করা সম্ভব। যে কৃষি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের সকল সংকটকে উত্তরণ করা সম্ভব। আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা কৃষির মাধ্যমে আজকে তাদের ন্যাশনাল, তাদের গ্রোথ অনেক বেশি। চায়না তাদের আজকে কৃষি বিপ্লবের মাধ্যমে তারা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছে। ব্রাজিলে তারা কৃষি বিপ্লবের মাধ্যমে নেতৃত্ব দিচ্ছে। ইভেন আমাদের যেগুলো উন্নত দেশ আমেরিকা, তাদের এখানেও অ্যাগ্রো ফার্মিং এর মাধ্যমে তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে এত রিসোর্স থাকার পরও আমরা সেটাকে ঠিক মতো কাজে লাগাতে পারছি না। আমরা আশা রাখবো আসন্ন নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই এই পার্বত্য চট্টগ্রামের যে অপারিত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য, পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষার্থীদের মেধা যোগ্যতাকে ফ্লারিশ করার জন্য এবং সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে কাজে লাগার জন্য এই পার্বত্য চট্টগ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটা কৃষি বিপ্লব করবে ইনশাআল্লাহ। যে এই বিপ্লবের মাধ্যমে এই পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো বাংলাদেশের সামগ্রিক জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা সেবা যদি দেখাই, আমাদের গত 54 বছরে এই চিকিৎসা ব্যবস্থা কোনো উন্নয়ন হয় নাই। আজকে রাঙ্গামাটিতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, আমরা বান্দরবানও দেখতে পাই, কিন্তু খাগড়াছড়িতে এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারিনি। এটি এখানকার যারা নেতৃত্ব ছিল তাদের অযোগ্যতার কারণে হয়েছে। আমি আশা রাখবো সামনে নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য, তাদের সঠিক চিকিৎসার জন্য এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে হাসপাতাল আছে সেই হাসপাতালকে নতুন ভাবে ঢেলে সাজানো, চিকিৎসার মান উন্নয়ন করার জন্য তারা কাজ করবে ইনশাআল্লাহ। আমরা কি আমাদের যারা প্রতিনিধি আছে তাদের থেকে সে কমিটমেন্ট নিতে পারি? ইনশাআল্লাহ তারা নির্বাচিত হয়েছে আমাদের এই চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন আমরা সারা বিশ্বব্যাপী প্রশংসিত হতে দেখেছি।